স্নিগ্ধ বিষ। লিখেছেন সানজিদ আক্তার মুন্নি। পর্ব সংখ্যা 65। আপনাদের সাথে আছি আমি জান্নাতুল ফেরদৌস মনি। 18+ অ্যালার্ট। শিকদার বাড়ির আকাশে আজ এক ভিন্ন আবহাওয়া। দেখতে দেখতে গোটা একটা মাস কেটে গেছে। নাজহার তৌসিরের যমজ সন্তানের বয়স আজ পূর্ণ হলো 1 মাস 10 দিন। বাড়ির চারপাশে জীবন স্বাভাবিক ছন্দে বয়ে চলেও তৌসির আর নাজহার সম্পর্কের মাঝে জমে থাকা বরফের চাইটা এখনো ঠিক আগের মতোই অটল, একটুও গলেনি। অথচ ঠিক এই মুহূর্তে বাড়ির অন্য এক প্রান্তে জন্ম নিতে শুরু করেছে অসম্পূর্ণ ভিন্ন উপাখ্যান, যার প্রতিটি পরত হয়ে উঠতে চলেছে ভালোবাসার নতুন এক সংজ্ঞা। টানা 1 মাস শ্রীলঙ্কা অফিসে কাজে করে প্রচণ্ড ব্যস্ততার পর আজ বাড়িতে পা রাখল ধ্রুব। দীর্ঘ ভ্রমণের ক্লান্তিতে তার এতটাই অবচ্ছন্ন করে রেখেছে যে ফ্রেশ হওয়ার সামান্য সময়টুকু নেওয়ার ইচ্ছা নেই তার। সোজা বিছানায় গা এলিয়ে দিয়ে গভীর ঘুমে তলিয়ে যায়। দুপুর গড়িয়ে ঘড়ির কাঁটা যখন বিকেল 3টা ছুঁই ছুঁই, ঠিক তখনই ইকরা কয়েকবার টানটানি করে জোরাজোরির পর অবশেষে তাকে ঘুম থেকে তোলে। ধ্রুবকে গোসলে পাঠিয়ে দিয়ে সে নিজে ছুটে যায় রান্নাঘরে ধ্রুবের জন্য মগে ধোয়া ওঠা কফি বানাতে। হাতে গরম কফির মগ নিয়ে রুমে ঢুকতে ইকরার পা থমকে যায় দরজার পানে। ধ্রুব সদ্য গোসল সেরে বের হয়ে বাথরুম থেকে এসেছে। তার পরনে শুধু একটা কালো রঙের শার্টস। শরীরের ওপরিভাগ সম্পূর্ণ অনাবৃত। তার ভেজা এলোমেলো চুল থেকে টুপটুপ করে পানির ফোঁটা গড়িয়ে পড়ছে তার চওড়া কাঁধ বেয়ে, বেশি ভুল বুকের ওপর। এক মুহূর্তের জন্য ইকরা নিঃশ্বাস আটকে আসে। বুকের ভেতরটা ধুকপুক করে ওঠে অচেনা এক আবেশে। মনে হয় এই অদৃশ্যতা সে ঠিক এই প্রথমবারই দেখছে। ধীর পায়ে এগিয়ে এসে সে কফির মগটা ধ্রুবের দিকে বাড়িয়ে দেয়। ধ্রুব সুগঠিত শরীর দিকে চোখ কুঁচকে খানিকটা তাচ্ছিল্য আর সন্দেহ মিশ্রিত সুরে ইকরা বলে ওঠে, বডি তো দেখি আগের চেয়ে বেশ দারুণ বানিয়েছো। ওইখানে গিয়ে কি জিমটিম করেছিলে নাকি সুন্দরী কোনো রমণীর পাল্লায় পড়েছিলে? ও পড়বে আর কি, সাথে করে তো নিয়েও এসেছো। ইকরার এমন তির্যক খোঁচার পেছনে আগে সুস্পষ্ট এক কারণ। ধ্রুবের সাথে এবার এসেছে এক নারী ক্লায়েন্ট, যার নাম সাবা, বয়স 26-এর কাছাকাছি। ধ্রুবের বসের অত্যন্ত কাছের মানুষ হয়ে বস মেয়েটিকে তার সাথে পাঠিয়ে দিয়েছে ধ্রুবর ঘাড়ে চাপে। আর ইকরার কাছে এই ব্যাপারটি অসহনীয়। ধ্রুবর আশেপাশে কোনো নারীর অস্তিত্ব যেন কিছুতেই মেনে নিতে পারছে না সে। ধ্রুব তার অভিমানী ঈর্ষায় জ্বলতে থাকা মুখের দিকে শান্ত দৃষ্টিতে তাকিয়ে ধীরে হাত বাড়িয়ে কফির মগটা নেয়। অতঃপর মগে আলতো করে এক চুমুক দিয়ে নির্লিপ্ত কণ্ঠে বলে, রমণীর প্রেমে এই ধ্রুব পড়ে না, এমনকি ইকরার প্রেমেও না। কথাটুকু শুনে ইকরার বুকের ভেতরটা যেন কেমন মুহূর্তেই বিষিয়ে ওঠে। তবে বাইরে এই কম্পন এতটুকু প্রকাশ ঘটায় না সে। উল্টো করে বুকে দুহাত আড়াআড়ি ভাঁজ করে ঠোঁটে ফুটে তোলে এক মলিন হাসি। বেলকনির বাইরে নিস্তব্ধ ফাঁকা আকাশের দিকে দৃষ্টি স্থির করে আনমনে বলে ওঠে, আমার প্রেমে আমি নিজে ছাড়া কেউ পড়েনি, আর কোনোদিন পড়বেও না। ধ্রুব আর চোখে তার বিষগ্ন মুখটা দেখে তাকিয়ে স্থির কণ্ঠে বলে, যদি কেউ পড়ে? এই অপ্রত্যাশিত প্রশ্নে চমকে ওঠে ইকরা। তার দিকে ফিরে তাকায়। পরক্ষণে নিজের ঠোঁটের কোণে ফুটিয়ে তোলে এক চিলতে তাচ্ছিল্যের হাসি। বলে, যে পড়বে সে নিশ্চয়ই আস্তে একটা বোকা, নয়তো গাধা, আর নয়তো বদ্ধ পাগল। কফিতে আর এক চুমুক দিয়ে ধ্রুব শান্ত অথচ গভীর কণ্ঠে উচ্চারণ করে, হয়তো কেউ পড়বে, অথচ হয়তো অলরেডি পড়ে গেছে। কথাটা বাতাসে ভেসে থাকে খানিকক্ষণ। মনে হয় এই মুহূর্তে ঘরের ভেতরে সমস্ত অক্সিজেন থমকে গেছে। কিন্তু ইকরা তা নিছক মজার ছলেই উড়িয়ে দেয়। হাসতে হাসতে বলে, বাদ দে এসব কথা, আমি অন্য একটা কথা বলতে এসেছিলাম। এতে ধ্রুব বলে, বল। ইকরা বলে, আমি কিছুদিনের জন্য একটু নিচের বাড়ি যাব। তুমি ছিলে না বলে নানি জান যেতে দেয়নি, আর আমিও বাচ্চাদের মায়ে পড়ে যাইনি। এখন 2-1 মাস ওইখানে থেকে আবার আসব। আজ বিকালে রওনা হব। কথাটুকু ধ্রুবর কানে পৌঁছানো মাত্রই মাথার ভেতর মুহূর্তে দাও দাও করে ওঠে আগুন। 1 মাসের দীর্ঘ দূরত্ব শেষে আজ এসে বাড়ি ফিরেছে, আর আজও ইকরা চলে যেতে চাইছে। হিতহিত জ্ঞান হারিয়ে হাতের কফির মগটা সজোরে বেলকনির দলে লক্ষ্য করে ছুঁড়ে মারে সে। ঠাস করে তার তীব্র শব্দ তুলে একটা শব্দেই মগটা টুকরো টুকরো হয়ে ভেঙে পড়ে। ইকরা ভয়ে শিউরে যায়।
ধ্রুবর চোখে রাগের ঝলাট। কেন এখন যাবি তুই? এতদিন পর আমি ফিরলাম আর এখন তোর যাওয়ার ভূত চাপলো না? তোর কথায় কোথাও যেতে হবে না, তোর তো সবসময় নিজের মর্জি মতো চলার অভ্যাস। ইকরে এবার বিরক্তিতে সূচক শব্দ করলো। তার জেদও কম ছিল নয়। পাল্টা জবাব ছেড়ে দিয়ে সে বলে, তোমার এই বিষয়টা আমি একেবারেই বুঝি না। ভালো কথার মধ্যে এমন হুট করে রেগে যাও কেন? আর আমার থাকা না থাকায় তোমার কি আসে যায়? তোমার এই অকারণ রাগ দেখানোর আচরণগুলো আমি আসলে সত্যিই বুঝি না, খুবই বিরক্ত লাগে ধ্রুব ভাই। ভাই ডাকাটা কানে বাজতে যেন ধ্রুব রাগ নিমিশে আরো যেন বারুদের মতো রূপান্তরিত হলো। এক পা এক পা করে এগিয়ে আসে ইকরার মুখের সম্মুখে। ইকরার চোখে মুখে তীর্যক দৃষ্টি নিবদ্ধ করে ফিসফিসিয়ে অথচ কঠিন স্বরে বলে, হ্যাঁ আমি তো এখন তোর কাছে বিরক্তি হয়ে যাব। আগে তো আমার সাথে একটু একটু থাকার জন্য মরতি, আর এখন আমার থেকে দূরে যেতে চাস? ইকরা ভয় পায় না, বরং ধ্রুবর জ্বলন্ত চোখের দিকে কিছুক্ষণ তাকিয়ে পাল্টা রাগী দৃষ্টিতে তাকিয়ে পেছনে ঘুরে হাঁটতে শুরু করে। যেতে যেতে কড়া গলায় ছুড়ে দিয়ে যায়, আমি যাব মানে যাবই। আর ভুলে যেও না, বিয়ের পর তুমি নিজে আমাকে কি বলেছিলে, আমার উপর এত অধিকার খাটাতে এসো না। আমি তোমার বউ হলেও তোমার এমনভাবে কথা বলার রাইট নেই। আর এই রাগ দেখিয়ে ঘর নোংরা করছো, এটা চুপচাপ নিজে পরিষ্কার করে নিও, আমি পারবো না। ইকরার কথাগুলো শেষ করে যেই না অভিমানী পা বাড়াবে অমনি ধ্রুব বিদ্যুৎ বেগে খপ করে চেপে ধরে তার হাত। ধ্রুব সেই শক্ত হাতের বাঁধনে ইকরা লাজুক কবজিটা নাড়িয়ে ওঠার উপক্রম নেই। সমস্ত না বলা কথা এক নিমিষেই ঘুচিয়ে যায় এই টানে। ইকরা নাজুক পিঠখানা সজরে ধাক্কা খায় ধ্রুবের অনাবৃত পাথরের মতো শক্ত উষ্ণ বুকে। ধ্রুবের বুকের গভীরে হৃদস্পন্দনটা ধুকপুক করে, ধুকপুক শব্দে ইকরার পিঠ ভেদ করে যেন সরাসরি হৃদয়ে পৌঁছে যায়। এক ঝলক শিহরণের মতো বিদ্যুৎ খেলে যায় মুহূর্তেই। কিন্তু ধ্রুব তার সরু কোমরটা এক হাতে সাপের কুণ্ডলির মতো পেঁচিয়ে ধরে আষ্টে পিষ্টে আটকে নিল। এমন নিবিড় বন্ধনে আবদ্ধ করে এতটুকু ফাঁক রাখলো না ইকরা, যেন হয় মিলিয়ে যাবে ছাড়লেই। ঠিক কোনো মূল্যবান রেশমি চাদর সরিয়ে নেওয়ার মতো। তারপর উন্মুক্ত ঘরে গভীরভাবে নিচের উষ্ণ ঠোঁট ছুঁয়ে দিল ধ্রুব। তার স্পর্শ আগুনের ফুলকির মতোই লাগলো যেন ইকরার কাছে। তুই খুব ভালো করেই জানিস তোর প্রতি আমার টান ঠিক কতটা তীব্র, কতটা পাগল করা। যাওয়ার পর থেকে ঘন্টায় ঘন্টায় তোকে কল দিতাম, কাজের ফাঁকে একটুখানি বিরতি নিলেই তোর সাথে গলার স্বর শোনার জন্য পাগল হতাম। রাতের পর রাত ঘুম আসতো না, শুধু তোর মুখটাই চোখের সামনে ভাসতো। তুই নিজেই তো বলেছিলি এতটা নাকি ভালো না, আর এখন তুই এসব কাহিনী করছিস। আমার মেজাজটা কিন্তু খুব ভালো। আমি তোর সাথে সংসার করার জন্য পুরোপুরি তৈরি। প্লিজ সময়টা নষ্ট করিস না, আমাদের ভবিষ্যতের সুন্দর প্ল্যানগুলো এভাবে ভেস্তে দিস না। আর তোর এই স্বভাবের নিয়ে এত যে মাথা ব্যথা, সাবাকে নিয়ে যে এত মাথা ব্যথা, সেটা আমি বুঝেছি। আগামীকাল সকালে ওকে হোস্টেলে শিফট করে দিব, এবার খুশি? দুবের গলা স্বরে মেশানো এক আকুলতা, ভালোবাসায় মোড়ানো কথা। কথার এই উষ্ণ স্রোত ইকরার ভেতরে জমে থাকা অভিমানের বড় পাহাড় সব মুহূর্তে যেন গলিয়ে নদী করে দিল। তোমার ইচ্ছে, সেই দুটো শব্দই লুকিয়েছিল অজস্র সম্মতির সুর। ধ্রুব এবার আলগো চিকরার থুতনিতে দুটি আঙ্গুল রেখে মুখটা অতি স্বর্ণপণে নিজের দিকে ফিরিয়ে নিল। ইকরা দীঘল কালো চোখের ঘন পাপড়িতে লজ্জায় নুয়ে পড়ে, ঠোঁটের কোণটা কাঁপছে অজানা আশঙ্কায়। ধ্রুব কিছুক্ষণ মুগ্ধ চোখে তাকিয়ে থাকে সেই দিকে। এই মুখটাই তার পৃথিবীর সবচেয়ে সুন্দর দৃশ্য মনে হয়। তারপর অতি নিবিড়ভাবে আদর এঁকে দেয় ইকরার ফুলে ওঠা গালে। একে একে দীর্ঘভাবে হয় তৃষ্ণার্ত চুম্বনগুলো। আজ আর কোনো দূরত্ব নেই, নেই কোনো ছাড়, নেই কোনো সংকোচ, কোনো ভান নয়। ইকরাকে নিজের সাথে সম্পূর্ণ ঘুরিয়ে নিয়ে ধ্রুবের মনের সমস্ত ইচ্ছেটুকু, সমস্ত জমে থাকা ভালোবাসা ঢেলে দেয় নিজের গায়ে। ইকরার ঠোঁটের নিজের ঠোঁট চেপে গভীরভাবে প্রগড়ভাবে আধিপত্য চালায় সে। দরজার ভেতর থেকে লক করা ইকরা ঢোকার সময় খেয়াল করে লাগিয়ে দিয়েছিল, নিশ্চিত করে ধ্রুব আবারও ইকরার ঠোঁটে নিজের অধিকার প্রতিষ্ঠা করলো। এবার আরো গভীর থেকে গভীর হলো তা। তার এই কোমল দুহাত আপনা আপনি জড়িয়ে ধরল ধ্রুবর চওড়া শক্তপোক্ত কাঁধ, আঙুলগুলো খামচে ধরে ধ্রুবের পিঠের চামড়াটা। বুকের ভেতরটা হৃৎপিণ্ড কেমন যেন ধুকপুক করছে উভয়ের, মনে হচ্ছে বুকের খাঁচা ভেদ করে বেরিয়ে আসবে মুহূর্তেই। ভেজা উষ্ণ নিঃশ্বাস ফেলে ব্যথাতুর কণ্ঠে ফিসফিস করে
ধ্রুব বলে ওঠে, ভালোবাসি, মনের একদম অন্তঃস্থল থেকে তোকে ভালোবাসি। আমার প্রতিটি নিঃশ্বাসে তুই, প্রতিটা হৃদস্পন্দনই তুই। আজ আমি তোকে এমনভাবে স্পর্শ করব যাতে তোর ছোঁয়া তোর শরীরের আবরণ ভেদ করে তোর আত্মায় গিয়ে লাগে। আমার প্রতিটা স্পর্শ তোর বুকে শিহরণ জাগাবে, যা তুই ভাষায় প্রকাশ করতে পারবি না, কোনো কবিতায় লিখতে পারবি না আমার ভালোবাসা আবেগকে। ধ্রুবকের এই নেশাধরণের কথাগুলো শুনে ইকরা পাথরের মতো জমে যায়। তার বুকের ভেতরটা টিপটিপ করছে অস্বাভাবিক জোরে। তার রক্তের প্রতিটি কণা ছুটছে অসম্ভব গতির ধমনী বেয়ে। তার হাতের সরু নাজুক আঙ্গুলগুলো অল্প অল্প করে থরথরিয়ে কাঁপছে। কথাটা শেষ করে ধ্রুব ইকরার চুলের একাংশ আলতে করে চেপে ধরে ঠোঁট জোড়া তার ঠোঁটে ডুবিয়ে দিতেই কোনো তৃষ্ণার্ত প্রতীক মরুভূমিতে ডুব দেওয়ার মতোই যেন হঠাৎই ঝর্ণা খুঁজে পেয়েছে। ঘাড়ের কাছে দুহাত রেখে নিবিড় সম্মতি জানায় সে। এই নিঃশব্দ সম্মতিটুকু পেতেই ধ্রুবর ভেতরে সমস্ত সংকোচ যেন ফুরিয়ে এলো। ইকরার গলায় ধ্রুবের ঠোঁট নামাতেই ইকরা অবচেতনভাবে আরামে গলাটা টান করে দিল। চোখ বন্ধ করে ফেলে ঘন কালো পাপড়ির নিচে মোচড়াতে থাকলো অনিবরত আহ্বান বেশি। ধ্রুব একটুও ছাড় দেয় না। ইকরার সারা গলায় কণ্ঠায় কাঁধে ভালোবাসার লাল চিহ্ন একে একে এঁকে দিতে ব্যস্ত সে। সুখের অশ্রুতে আর্তনাদ করে ওঠে ইকরা। বিকেলের এই নির্বোধ সময়টা, বাইরে যখন সবাই কর্মব্যস্ত, কেউ অফিসে থেকে ফিরছে, কেউ বাজারে যাচ্ছে, কেউ চায়ের দোকানে আড্ডা দিচ্ছে, তখন এই দুচোখ মানবী ঘরের চার দেওয়ালের ভেতরে নিজেদের প্রশান্তির সম্পূর্ণ মগ্ন হয়ে ওঠে। উন্মাদনায় লিপ্ত হয় দুটি প্রাণ, দুটি অন্তর, দুটি আত্মা। ইকরা ধ্রুবের সর্বত্র অঙ্গ সঙ্গ দেয় যেন একই কাজে। তাদের প্রতিটি স্পর্শের জবাবে ফিরিয়ে দেয় আরো গভীর ভালোবাসা। সে যথেষ্ট পরিণত এক স্বামী নারী ভালোবাসা গ্রহণ করছে। ঘরের চার দেওয়াল সাক্ষী হয়ে থাকে তাদের এই প্রথম সম্পূর্ণ মিলনে। বিছানার চাদর হয়ে ওঠে তাদের ভালোবাসার ইতিহাসের পাতা। কিছুক্ষণ পর চারদিকে ধ্বনিত হতে থাকে মাগরিবের সুমধুর আজান। ক্লান্ত ইকরা অবচ্ছন্ন শৈল বিছানার কোলে শুয়ে আছে সে। তার এলোমেলো চুলগুলো বালিশে ছড়িয়ে অগোছালো মেঘের মতো। সদ্য ফোটা গোলাপ পাপড়ি ভরে শিউরে যাওয়ার মতোই যেন, আর কপালে বিন্দু বিন্দু জমে আছে ঘাম। ধ্রুব ইতিমধ্যে গোসল সেরে ফিরে এসেছে। তার ভেজা চুল থেকে এখনো টপটপ করে পানি পড়ছে বুকের ওপর। সে ইকরাকেও গোসল করার জন্য ডাকে বারবার, কিন্তু ইকরার শরীরে বিন্দুমাত্র শক্তি অবশিষ্ট নেই। ধ্রুব ভাই, আমার জন্য ওষুধ নিয়ে আসো, শরীরে ব্যথা করছে, যাও না প্লিজ। ধ্রুব বিছানার উঠে আধশোয়া হয়ে ইকরার পাশে বসে, হাত বাড়িয়ে তার এলোমেলো চুলগুলো কপাল থেকে সরিয়ে দেয়। দীর্ঘ চুমুন এঁকে দিয়ে বলে, তুই ফ্রেশ হয়ে নে, আমি গিয়ে আনছি এক্ষুনি। ইকরা চোখ বুজে কপট অভিযোগের সুরে বলে, ঠোঁট ফুলিয়ে, তুমি আমার সারা শরীরে দাঁত বসিয়ে দিয়েছ, দেখো তো কোথায় গিয়ে দাঁড়িয়েছে এসব। ঠিক আছে, আমি উঠছি, তুমি মলম জাতীয় কিছু নিয়ে আসো তাড়াতাড়ি। ধ্রুব ইকরার থেকে সেই ফোলা ঠোঁটে একটা ছোট চুমু এঁকে দিয়ে বলে, এগুলো তো ভালোবাসার চিহ্ন রে, মলম দিয়ে মুছবি কেন নাকি? এগুলো তো আমার সিগনেচার। ঠিক তখনই দরজায় কেউ কড়া নাড়ে। ঠক ঠক শব্দে মুহূর্তে ঘরের রোমান্টিক মুহূর্ত আবহাওয়াটা নষ্ট হয়। বিদ্যুৎ শখার মতোই হয় যেন দুজনে। ধ্রুব তাড়াহুড়ো করে গায়ে সাদা শার্ট জড়িয়ে নেয়। বোতাম লাগানোর সময়টুকু পায় না ঠিক মতো। গোসলের সময় হাতের কাছে কিছু না পেয়ে কোমরের শুকনো সুতির ওড়নাটাই জড়িয়ে বাথরুম থেকে বেরিয়ে এসেছিল। এই বেসামাল অগোছাল অবস্থায় কাঁপা কাঁপা হাতে দরজা খুলতেই সে দেখে সামনে দাঁড়িয়ে আছে স্বয়ং বিবিজান। ধ্রুবের বুকটা ধক করে ওঠে। ধ্রুবকে এই বেমানান ল্যাপটের অবস্থায় বিবিজান একবার আর চোখে দেখে আপাতমস্তক পরক করলো। ভেজা চুল, খোলা বোতাম, কোমরে জড়ানো মেয়েলি ওড়না, ঘাড়ের কাছে কিছুটা দাগ। সন্দেহ বাড়ে তার। ও না বলল বাড়ি যাবে? গাড়ি রেডি আছে, অনেকক্ষণ ধরে বল তাড়াতাড়ি আসতে। কথা শুনে ধ্রুব মুহূর্তেই ফ্যাকাশ হয়ে গেল মুখ। কপালে ঠান্ডা ঘামের বিন্দু জমতে শুরু করে। আমতা আমতা করে জিভ জড়িয়ে দেওয়া কণ্ঠে বলে, ও তো আসলে যেতে পারবে না বিবিজান। বিবিজান ভুরু কুঁচকে তীক্ষ্ণ কণ্ঠে বলে, কেন, কি হয়েছে ওর? ধ্রুব তোতলাতে তোতলাতে চোখ নামিয়ে জবাব দেয়, ওর তো জ্বর আসছে হঠাৎ, দেখি কিভাবে শুয়ে আছে বেচারি। বিবিজান ঘরের দিকে তাকিয়ে দেখে ইকরা বিছানায় গা ঢেকে গলা পর্যন্ত ব্ল্যাঙ্কেট মুড়ি দিয়ে শুয়ে, চোখ বন্ধ। এ দেখে তিনি এক মুহূর্ত দাঁড়ান না, তড়িঘড়িতে উভয়ের পাশ সরিয়ে ধূপধাপ পা ফেলে ঘরে ঢুকে আসে। নাতনির অসুস্থতা খবর পেয়ে সে কি আর স্থির থাকবে? বিবিজান স্নেহভরা হাতে ইকরার ঘাড়ে ভেজা
কপালে হাত রাখে, কিন্তু ঠান্ডা। জ্বরটা তো তেমন নেই, কপালে বরং স্বাভাবিকের চেয়ে শীতল ঘামে ভেজা। সন্দেহ আরো ঘনীভূত হলো তার। ইকরার ব্ল্যাঙ্কেট সরিয়ে নেন আস্তে করে। লজ্জায় ধ্রুব সঙ্গে সঙ্গে শক্ত করে চোখ বন্ধ করে নেয়। ভাবটা এমন যে চোখ বন্ধ করলে দৃশ্যটা মিথ্যা হয়ে যাবে, ম্যাজিকের মতো যেন সব উবে যাবে। বিবিজানের চোখে পড়ে ইকরা সারা শরীরে সারি সারি লাল দাগ, গলা থেকে কণ্ঠা, কণ্ঠ থেকে বুক, বুক থেকে সব। ঠিক সাদা দুধের মধ্যে যেন লাল গোলাপের পাপড়ি ছড়িয়ে দেওয়ার মতো, সাদা ক্যানভাসে রং তুলিতে আঁকা কিছু। বিবিজান পুরো কাহিনী এক নিমিষে বুঝে ফেলেন। তিনি ধ্রুবের দিকে চোখ রাঙিয়ে তাকায়। তার পিঠে সপাটে একটা কষে থাপ্পড় মেরে গজরাতে গজরাতে বলে, খেয়ে ফেলেছিস? খেয়ে ফেলতে চেয়েছিলি নাকি রে হারামজাদা? এত কামড়াস কেন? এত উত্তেজনা কই তোমার? কি অবস্থা করেছিস দেখ। ধ্রুব পিঠে হাত বোলাতে বোলাতে মাথা চুলকে আমতা আমতা করে। ওই অনেকদিন পর তো, না মানে মানে এই তো বুঝতে তো পারছো। কথা বলতে বলতেই ধ্রুব ইকরাকে চোখে ইশারায় সতর্ক করে দেয় যাতে বিছানায় সাদা চাদরের ওপরে লেগে থাকা রক্তের দাগ দ্রুত ঢেকে ফেলে। ইকরা ইশারার মর্ম বুঝে নিয়ে চটদলচিনীদের বালিশ থেকে সেটা কৌশলে আড়াল করে দেয়, নয়তো বিবিচানটিকে বুঝে ফেলবে সে আজই তাদের প্রকৃত বৈবাহিক জীবনের সূচনা হয়েছে। এতদিনের অপেক্ষার পর আজই তারা সম্পূর্ণ হয়েছে একে অপরের। পরিস্থিতি সামাল দেওয়ার জন্য ইকরা গলা খাকানিতে কৃত্রিম ভেজা, নানি চান আমায় কিছু ওষুধ দাও তাড়াতাড়ি, তোমার নাতি একদম শেষ করে দিয়েছে আমায়, সারা শরীর ব্যথায় টনটন করছে। বিবিজান গজগজ করতে করতে ধ্রুবের দিকে একবার সে ধারালো দৃষ্টি নিক্ষেপ করে। আচ্ছা আনছি আনছি, আর তুই? তোরে আমি পরে দেখবো। এই বলে তিনি ধূপধাপ পা ফেলে বেরিয়ে যায়। দরজা টেনে দিয়ে যান পেছন থেকে। উনি বেরোতেই ধ্রুব বিদ্যুৎ বেগে দৌড়ে আসে, দরজা লাগিয়ে দেয়, সিটকিনি টেনে দিয়ে দুবার নিশ্চিত করে, তারপর দীর্ঘ একটা নিঃশ্বাস ফেলে হাঁপাতে হাঁপাতে এগিয়ে আসে বিছানায়। ইকরাকে আলতো করে দুহাতে কোমরে তুলে নিয়ে ঠোঁটে লাজুক হাসি ফোটায়। আইনস্টাইনের নাতনি, তুই তো আমার আজ এমন এক কট খাওয়াইলি, এখন এই মুখটা আমি কোথায় লুকাবো বলতো? ইকরা ধ্রুবের গলা জড়িয়ে ধরে লজ্জা মিশ্রিত সেই মায়াবী হাসি ছাড়িয়ে ফিসফিসিয়ে জবাব দেয়, রাখো আমার বুকের মাঝে তোমার সেই মুখখানা, এখানেই এক নিরাপদ জায়গা। ধ্রুব চোখ বুজে স্পর্শ করে গভীরভাবে, তার শরীর ছড়িয়ে যায় মিষ্টি শিহরণ। বাইরে এখনো ভেসে আসছে মাগরিবের আজান শেষ সুর, জানালা দিয়ে ঢুকছে সন্ধ্যার প্রথম বাতাস। মৃদু শীর্ণতার মতো আকাশে প্রথম তারাটা মিটমিট করে চলে সাক্ষী দিচ্ছে নবদম্পতির নতুন জীবনের পূর্ণতার। শিকদার বাড়ি তৌসিফদের ঘরে সন্ধ্যা নেমে এসেছে অভাবনীয় মায়াবী চাদর হয়ে। বাইরে আকাশের গায়ে এখনো লেগে আছে গোধূলির শেষ। দূরে কোথা থেকে ভেসে আসছে মুয়াজ্জিনের সুর। নাজার অবস্থা বেশ ভালো নয় এখন। তার চোখের নিচে জমে নির্ঘুম রাতের কালশিটে দাগ। ঠিক কে একজন কালো কাজল দিয়ে যেন লেপটে দিয়ে গেছে মাতৃত্ব যাকে এনে দিয়েছে উপহার হিসেবে। তার এলোমেলো চুলের গোছা পড়ে আছে, তার একটাও সরানোর ফুসরত নেই। সে হাত এখন তিনটে প্রাণের সম্পত্তি, যাদের প্রতি নিঃশ্বাস, প্রতিটা নড়াচড়া, প্রতিটা কান্নার সুর তার। নবজাতকের সেই টানে ঘুমের ঘোর কেটে ধীরে ধীরে, অথচ পৃথিবীর সাধ্য তাদের এখনো হয়নি। এই বয়সে শিশু বলতে গেলে এক অলক্ষ্য সেতুর ওপর দাঁড়িয়ে থাকে। এক প্রান্তে মাতৃ উষ্ণ অন্ধকার নিরাপদ তরঙ্গ, অন্য প্রান্তে আলো বাতাস শব্দ গন্ধ, পৃথিবীর প্রকৃতি সবকিছু। দিনের অধিকাংশ সময় তারা কাটায় এক আধো জাগরণে, এক আধো স্বপ্নে, চোখের পাতা ভারী হয়ে বুঝে থাকা ঠিক কোনো না কোনো দেখা পালক তাকে টেনে নিচ্ছে গভীর ঘুমের রাজ্যে। কখনো আবার পিটপিট করে খুলে দেয় চারপাশের আলো ছায়াটন দেখতেই। পরিচিত কোনো কণ্ঠ কানে এলেই ছোট মাথাটা ঘোরাতে ব্যর্থ চেষ্টা করে, নরম ঘাড় সেই বাহন চেষ্টা করে তা নড়াতে। মনে হয় মায়ের বুকে সন্ধান পাচ্ছে জাদুকরি কোনো ক্যাম্পাসের মাধ্যমে। তারপর শুরু ঘরে আকাশ বাতাস কাঁপানো সে কান্না, যা থামানোর একমাত্র উপায় সেই উষ্ণ বুকের ফিরিয়ে নেওয়া। মায়ের বুকে ধুকপুকুনি, শরীরের তাপ আর চেনা সেই গন্ধ, মায়ের দুধের ঘ্রাণ। অন্ধকার ভেদ করে যেন এক আলো পায়, নাচা দোটানোর শেষ নেই। কাকে রেখে কাকে বুকে তুলবে, দুটো হাত একটা বুক, অথচ তিন তিনটে সন্তান। প্রকৃতি এই হিসাব কিভাবে মেলাবে সে? গাণিতিক সব সূত্রের কাছে যেন হার মেনে যায়। ছেলে দুটো তো কোনো রকম সামলাতে পারলেও মেয়েটাকে নিয়ে যেন পারেই না। তৌসি মায়ের বুকে একাচ্ছন্ন অধিকার চায়, মাঝে মধ্যে সিংহরা তার একার হয়ে যায় যেন।
ভাইদের ভাগ দিতেই চায় না মায়ের। মাগরিবের পর একটু আরাম করতে তৌসির ঘরে ঢুকে ক্লান্ত পায়ে। এই ঘরটাই তার জান্নাত। এই ঘরে প্রতিটি কোণে ছড়িয়ে আছে সব সুখের ঠিকানা। ঠিক সেই মুহূর্তে নাচে ছোট তৌসিকে এনে তার বুকের ওপর তুলে দেয়। মেয়ের ছোট শরীরটা বাবার বুকে বসানোর সময় তার আঙুলগুলো একটু স্পর্শ করে তৌসিরের বুকে, কিন্তু কিছু বলে না, শুধুমাত্র নাজার কণ্ঠে কৃত্রিম গাম্ভীর্য মিশিয়ে নেয়। নিনোকে একটু রাখুন, আমি দেখি ছেলে দুটোকে ঘুম পাড়াতে পারি কিনা। মেয়েকে বুকের ওপর পেয়ে তৌসিরের চোখে অবলিকল হাজার প্রদীপ একসাথে জ্বলে ওঠে যেন। তৌসির ছোট শরীরটা বুকে এমনভাবে খপ করে চেপে নেয়, মনে হয় ঠিক প্রকৃতি এই মাপে তাকে গড়েছিল। তার বুকে ঠিক মাঝখানটায় ভরে দেওয়া অন্যান্য কিছু। তৌসি বাবার বুকের উষ্ণতা চিনতে ভুল করে না, জাদু মন্ত্রের মতো সব জ্ঞান ঘেরানি নিমিষে থেমে যায় তার। ছোট নরম হাতে মুঠোয় বাবার পাঞ্জাবির এক অংশ শক্ত করে খামচে ধরে। এই নিরাপদ আশ্রয়টুকু কেউ কেড়ে নেয় না যেন। তার এই নীরব প্রতিশ্রুতি, নিরুদ্দেশ ঘোষণা, এই এক বুক ভালোবাসা, এই বুক শুধু আমার। আর এটাই হলো বাচ্চাদের গ্রান্ত ফ্রিল্যাক্স। এটা আসলে তো কুইং, যা তার ভাষা শেখার প্রথম পাঠ। শব্দ নিয়ে অনুভূতি করতে থাকে প্রথম মহড়া। তৌসি নিঃশব্দে শোনে মেয়ের মুখ থেকে বের হওয়া বিন্দুমিন্দু শব্দগুলো। হঠাৎই মাথায় একটু তুলে বাবার মুখের দিকে তাকানোর চেষ্টা করে তৌসি। মাত্র 20 থেকে 30 সেন্টিমিটার, এইটুকু তার দূরত্ব। এর বেশি দূরত্বের ধোঁয়াশা অস্পষ্ট কুয়াশার মতোই। সৃষ্টিকর্তা নিজের হাতে ঠিক করে সন্তান প্রথমে মা বাবার মুখে স্পষ্ট করতে পারে, তার মুখ নয়। বাইরের পৃথিবী তার কাছে এখনো অবন্তর। তার পৃথিবী বলতেই এই দুটো বিন্দু, তার মা এবং তার বাবা। তার ছোট্ট মাথা এলিয়ে দেয় বাবার বুকে, ছোট গালটা বাবার বুকে ঘষে ঘষে খুঁজে নেয় নিজের আদরটুকু। কিন্তু সুখের মাঝে এক বড় আফসোস তার বুকের ভেতরে দানা বেঁধে ওঠে, ঠিক কাটার মতো, যা সরানো যায় না। অথচ অস্তিত্ব নিঃশব্দে টের পায় তা। ছেলে দুটোর কাছে সে ঠিকমতো ঘেঁষতেই পারে না। ওরা যখন তার দিকে তাকিয়ে থাকে, ওদের ওই নীলচে সবুজ চোখে অবুঝ চাহনি তৌসিরের কলিজায় তীরের মতো বেঁধে। নাচা মাঝে মধ্যে মেয়েকে একাটুক দিলেও ছেলেগুলোকে কখনোই দেয় না তার কাছে। যেন তার ছেলেগুলো নীরব চোখে বলে যায় তাকে, আমি তোমাকে চিনি, তুমি আমার আপন। এই তো দুদিনের আগের কথা। বড় ছেলেটা একদৃষ্টে তার দিকে তাকিয়েছিল অনেকক্ষণ। মনে হচ্ছিল সে কখন এক অজানা রহস্য পাঠ করে বাবার মুখের দিকে, আদিম কোনো ভাষার সঙ্গে কথোপকথনে ব্যস্ত। তার ছোট কপালে হাজার চুমুক হওয়ার জন্য শখ জাগে তৌসিরের বুকে সমস্ত ভালোবাসা উগড়ে দিতে ইচ্ছে করে, কিন্তু সে পারে না। নাজার ভয়ে পারে না। এখন তার বুকে তৌসি ঘুমিয়ে, আর নাজার কোলে ছোট ছেলেটা দুধ খাচ্ছে। নাজা এক অসাধারণ দক্ষতায় দুটো ছেলেকে একসাথে সামলাচ্ছে। বেস্ট পাম্প দিয়ে একজনকে ফিডার দিচ্ছে দুধের বোতলে, দুবারকে সরাসরি বুকে দুধ খাওয়াচ্ছে। এ বয়সে শিশুরা প্রতি 2 থেকে 3 ঘন্টা পর পরই ক্ষুধায় ছটফট করে। এবারে 60 থেকে 90 মিলিলিটার দুধও খায়। তিনজনের হিসাবে যোগ করলে নাজার শরীরটা যে সেই ক্ষেত্রে নাজেহাল। মায়ের বুকে মুখ গুজে থাকা তোবার আপন মনে দুধ টেনে ক্লান্তিতে পরিশ্রান্ত হচ্ছে। তার ছোট গালটা ছন্দে ছন্দে ফুলে নেমে আসছে নাকের ডগা। মায়ের বুকে মুখ ঠেলে দিয়ে মাঝে মধ্যে সন্তুষ্টির ছোট শব্দ করছে গলা দিয়ে। আর নওয়াব ফিডারের অপেক্ষায় ছোট হাত পা শূন্য তুলে অনবরত। তার গোলাপি পা দুটো বাতাসে আঁকড়ে রাখা যেন। ছোট কপালে ফুটে উঠেছে ভাঁজ, চোখের দৃষ্টিটা কুঁচকে রয়েছে। নাজা জানে, তাই সে দ্রুত হাত বাড়িয়ে ফিডারটা তুলে নেয় ছেলের ঠোঁটে ঠেকিয়ে। নরম রাবারের নিপল, সাথে সাথে তার ছোট মুখে ফুটে ওঠে অসীম তৃপ্তির হাসি। এই দৃশ্য যেন চোখে গেঁথে যায় চিরকালের জন্য, বুকে খোদাই করে রাখার অনন্তকালের। আহা, নাজারা কত কষ্ট। একজন মায়ের এই নীরব সংগ্রামের কোনো তুলনা নেই। দুনিয়ায় কোনো যুদ্ধের ক্ষেত্রে যেন এটার বীরত্ব ফিকে হয়ে যাবে। তৌসি ঠোঁটের কোণে এক দুষ্টুমি ভরা হাসি ফুটিয়ে চোখ দুটো শুরু করে বলে, না দেখছি আমার সূক্ষ্ম যা জিনিস আমার ছেলেরা কিভাবে ভাগ করে নিচ্ছে। কতটুকু কানে যেতেই কটমট করে তাকায় নাজা। মুখ বন্ধ করুন, বেহাইয়া কোথাকার। তৌসির হেসে ফেলে নাজার এই আপত্তিতে। হাসতে হাসতে সে মেয়ের লালচে চুলে আলতো করে হাত বুলিয়ে দেয়। বুকটা ভরে ওঠে অন্যরকম তৃপ্তিতে।
এদিকে ওদিকে তাকিয়ে গলা নামিয়ে আসে তার। আমি তো সত্যি কথাই বলছি, হিংসে হয় না নাচা, বুঝলি? বড্ড হিংসে হয়। তুই বুঝবি না এই হিংসের মানে। তোর বুকের ওপর ওরা রাজত্ব করে, আর আমি দূর থেকে সেই রাজ্যের প্রজা হয়ে আছি। কতটা কষ্ট আমার এই সমর্পণের, বুঝিস তুই? বুঝবি না। রাতের আকাশটা এখন মনে হচ্ছে কেউ কালো কালিতে মুছে দিয়েছে। ঘন মেঘের চাদরে ঢেকে চারপাশটা তৌসিরদের ঘরে টিমটিম করে জ্বলছে হলুদ আলো ছোট্ট নাইট বাল্বটা। এই মৃদু আলোয় বিছানায় ছড়িয়ে থাকা তিনটে ছোট পা, নবলিকায় তিনটে ফুটন্ত ফুল, ছোট তৌসিরের ঠোঁটে কোণে লেগে দুধের দাগ। ঘুমের ঘোরেই মাঝে মধ্যে নরম দুটো ঠোঁট নাড়াচ্ছে সে। নাচা ধীর পায়ে বিছানার পাশে এসে দাঁড়ায়, তিনটে ঘুমন্ত মুখের দিকে তাকিয়ে ক্লান্ত চোখে মন খোলে, শ্বাস নেয় সে। তারপর নিঃশব্দে ঘর থেকে বেরিয়ে আসে, দরজা টেনে দেয় স্বর্ণপণে, যাতে সামান্য শব্দটুকু ঘুমের রাজ্যে থাকা নবাবদের ঘুম না ভাঙায়। বালিশের কোণায় সোজা করে চাদরের ভাঁজ মেলে দিতেই মনটা কোথায় যেন নিরুদ্দেশে হারিয়ে যায়। তৌসির এখনো ফেরেনি, রোজকার মতোই দেরি। রাজা মনে মনে একটি তাচ্ছিলের হাসি হাসে, ঠোঁটের কোণে বাঁকা করে ফুটে ওঠে ক্ষণিকের হাসি। ফিরুন না ফিরুন, ফিরুক না ফিরুক, তাতে আমার কি আসে যায়? এ বাড়ির চার দেওয়ালের ভেতরেই এক নিঃসঙ্গ দ্বীপ আমি, যেখানে কেউ কখনো ভিড়তে চায় না। রাত পাহারা দেওয়া ঠিক হয়, কিন্তু একার সংকেত ছাড়াই ঘরের দরজা ঠেলে ভেতরে প্রবেশ করে বিবিজান। তার পরনে সাদা ধবধবে শাড়ি, মাথায় লম্বা ঘোমটা টানা, চোখে চিকচিক কঠিন দৃষ্টি। ঠিক মনে হচ্ছে আগুনের ফুলকি ছড়িয়ে আছে সারা কাপড়ে। অসময়ে বিবিজানকে দেখে নাচার কপালে বিরক্তির ভাঁজ পড়ে। সে ভুরু কুঁচকে তাকায় তার দিকে। বিবিজান ধীরে কিন্তু দৃঢ় পায়ে এগিয়ে আসে, নাচার সামনে দাঁড়ায়। বাতাসে ভেসে আসে তার গায়ে মাখা আতরের চেনা গন্ধ। আজ 40 দিন পার হলো, বৈবাহিক মিলনের সময় চলে এসেছে। তৌসির ফিরে তোকে একদম নতুন বইয়ের মতো দেখবে, বুঝতে পেরেছিস? এটা পরে রেডি হয়ে নে। কতটুকু কানে আসার সঙ্গে সঙ্গে নাচার শরীর রিরি করে ওঠে। রাগে তার ফর্সা মুখটা লাল টকটকে হয়ে যায়, কানের লতি রক্ত জমা হয়েছে যেন। রাগ হচ্ছে, এসব শাড়ি নিয়ে যান, গিয়ে নিজে পরে বসে থাকুন, আমাকে এসব দিবেন না। একথা শোনা মাত্র বিবিজানের চোল শক্ত হয়ে ওঠে। বিদ্যুৎ বেগে তার হাত এগিয়ে যায় নাচার চোয়ালের দিকে, শক্ত আঙ্গুলে চেপে ধরে নাচার চোয়াল। বিদ্যা হয়ে তার হাতের জোর যেন কিছুটা কমেনি। যা বলছি চুপচাপ শোন, ব্লাউজ আর পেটিকোট পরে তৈরি হয়ে নে, নয়তো কোন দিকে উস্কে দিতে হয় আমার খুব ভালো করেই জানা আছে। 10 মাসের বেশি সময় হয়ে যাচ্ছে তুই আমার নাতনিকে নিজেকে ছুতে দিস না। ও থাকবে কিভাবে? ওর কি চাওয়া পাওয়া নেই? নোকরামি করোস? হ্যাঁ? ভয়ে আঁতকে ওঠে নাচার বুক, ভেতরটা ধক করে ওঠে জিনের নামটা শুনে। মেরুদণ্ড বেয়ে যেন ঠান্ডা স্রোত বয়ে যায়। দুহাতে বিবিজানের কবজি ঢেলে দিতে সরাতে চায় বিবিজানের লোহার মতো শক্ত আঙ্গুল। বিবিজান নিজেই ওকে টেনে নিয়ে যায় আলমারির সামনে জোর করে। ওর গায়ে সাদা মাটা সুতির 3 পিসটা খুলে দিয়ে লাল রঙের শাড়ি পরিয়ে দেন তিনি। তারপর সাজিয়ে দেয় সে নিজেই। লজ্জা রেখে দেয় আজ রাতে, আজ লজ্জা দিন নয়। এরপর তিনি আয়নার সামনে বসে দেয় নাচাকে। ও লালচে কালো লম্বা চুলগুলো নিজের হাতে চিরুনি করে দেয়, সযত্নে খোপা করতে ব্যস্ত সে। ঘরে বাতাস যেন ভারী হয়ে উঠছে ধীরে ধীরে, চুরির ঠুংঠাং শব্দ। আর নাচার ভেতরে পাথরের মূর্তিটা দাও দাও করে জ্বলছে যেন আগুনের মতোই। খোপায় বেঁধে দিয়েছে বেলি ফুল। লাল রঙের শাড়িতে সাজা সে, কপালে টিপ পরা, যেন এক নববধূ। বিবিজান সাজানো শেষে সন্তুষ্টি চোখে তাকিয়ে দেখে নাচাকে। পাশে ফিরে দেখে চাদরে মোড়ানো বালিশের ওপর কয়েকটা গোলাপের পাপড়ি ছড়িয়ে দেয়। অবশেষে নাচার দিকে তাকিয়ে তীক্ষ্ণ দৃষ্টিতে দেখেতে দরজা বন্ধ হওয়ার মৃদু শব্দে নাচার বুকের ভেতরটা ধক করে ওঠে। এতক্ষণে আটকে রাখা রাগ যেন অপমান একসাথে বেরিয়ে আসে তার। খোপা থেকে একটানে খুলে ফেলে বেলি ফুলের মালাটা। দাঁতে দাঁত চেপে গিয়ে সোফায় বসে পড়ে। কাঁচের চুড়িগুলো এবার ঝনঝন করে বেজে ওঠে। সে শব্দ করে ঘরের নীরবতা মিলিয়ে ফেলে। কিছুক্ষণ পর তৌসির ঘরে আসে। সারাদিনের ক্লান্তির পর কাঁধে ভার আছে অনেক বোঝা। সাদা পাঞ্জাবির কলার একটু কুঁচকে,
ঘাম আর ধুলোয় চুলগুলো এলোমেলো। দরজা ঠেলে ভেতরে ঢুকতে আনমনে দরজা লাগিয়ে দেয়। ঠিক তখনই তার নাকে ধাক্কা দেয় এক উগ্র মাদকতার সুবাস। তৌসির প্রথমে বুঝতে পারে না গন্ধটা কিসের। আজ একটু স্নান, কখনো জ্বলছে সুগন্ধি ধুতনি। ধীরে ধীরে সে ঘুরে তাকায় সোফায়। ঠিক সেই মুহূর্তেই তার পা দুটো মাটিতে আটকে যায়। ঠিক কেউ যেন পেরাক বসিয়ে দিয়েছে সোফার ওপর। লাল টকটকে শাড়িতে খোঁপায় বেলি ফুল দিয়ে সেজে বসে আছে এক রমণী। সে মনে মনে আওড়ায়, আজ আমার কাল নাগিনী লাল নাগিনে সাজলো কোন দুঃখে। তৌসির ইচ্ছে করে কিছুক্ষণ নাচার দিকে তাকায় না, কারণ সে জানে তাকালেই মনটা লাগাম ছাড়া হয়ে পড়বে। দু চোখে ভরে দেখতে চাইবে। সে দৃষ্টি সরিয়ে নেয় দেওয়ালের দিকে, তারপর টেবিলের দিকে, শেষে ঝুলন্ত ক্যালেন্ডারের দিকে চোখ রেখে সেখান থেকে সরাতেই চোখের পাতায় একে অবিকল। এদিকে নাজা রুক্ষ দৃষ্টি তৌসিরের দিকে তাকিয়ে ফুঁসছে। নাজার আগে দাঁতে দাঁত চেপে ওঠে। সে দাঁড়াতেই তার সরু কোমরে স্পষ্টভাবে তৌসির চোখের সামনে দেখে। বিবিজান শাড়িটা এমন সুকৌশলভাবে পরিয়েছে যে সব দৃশ্য উন্মুক্ত, কিন্তু নাজার নিজেকে ধরে রাখতে পারে না। বাঁধ ভাঙা বন্যার মতোই ভেতরের ক্ষোভ যেন বাঘিনীর মতো ঝাঁপিয়ে দেয় তৌসিরের ওপর। তাই না, এমন চাহিদা পূরণ করতে চলে এসেছেন, তাই না? আজ তো আমার 40 দিন হয়ে গেছে, আমি সুস্থ, তাই এখন আমার চাহিদা পূরণ করতে হবে আপনাকে। এসব নাটক সাজিয়ে এখন বধূ সাজিয়েছেন আমাকে বিবিজানকে দিয়ে, তাই না? নাজার এই অপ্রত্যাশিত কথায় তৌসিরের ওপর ক্ষোভ, সব রাগ একসাথে ফুটিয়ে তুলতে চায়। তুই কাপড় বদলে চুপচাপ ঘুমিয়ে যা, বলে ওঠে সে। আর বিবিজানকে এভাবে কিছু বলিস না, উনি শুনলে খারাপ হইব। উনি সাজিয়ে দিয়ে গেছে। আমরা তো জানি এসব কিছু হবে না। পাগলের মতো তৌসিরের কলার চেপে ধরে সৎপাটে থাপড় বসিয়ে দেয় নাজা। তার হাতে কাচের চুড়ি ঝনঝন করে ওঠে মুহূর্তেই। দাগ ক্ষোভে একসাথে চোখের জল বেরিয়ে আসে তার। কাঁদতে কাঁদতে চিৎকার করে ওঠে, কেন আমাকে আপনার বিবিচান সাজাবে? আমি কি নতুন বউ? 3 বাচ্চার মা আমি। আমার জামাই নিয়ে উনি কেন কথা বলবে? তৌসির বোঝানোর ভঙ্গিতে বলে, ভক্তি ভালো, অন্ধভক্তি কখনোই ভালো না। আপনার বিবিচান কেন এমন করবে বলুন তৌসির। অতঃপর নাজা নিজের সকল ক্ষোভ তৌসিরের ওপর নিংড়ে দেয়। যত রাগ ছিল তার, সব যেন সে নিজের হাতে ব্যবহার করে তা। নাজার এই অপ্রত্যাশিত ক্ষোভে তৌসির বোকা বনে যায়। তার চোখ দুটো ফুটে ওঠে বিস্ময়, ঠোঁটের কোণ দুটো ফাঁকা হয়ে যায় আপনা আপনি। সে দ্রুত নাজার বাহুতে হাত রেখে তাকে শান্ত করার চেষ্টা করে। দেখ, আস্তে কথা ক, ঘরে বাচ্চারা ঘুমাইতাছে, আর বিবিজানরে এইভাবে বলিস না। চুপ কর। পাগলের মতো তৌসিরের কলার চেপে ধরে থাকে নাজা। ছাড়ার কোনো নাম নেই। তৌসির কিভাবে বুঝাবে যে অন্ধভক্ত নয় সে? সে নিজের কতটা অসহায় এই বাড়ির 4 দলের ভেতরে বোঝাতে পারে না নাজাকে। বিবিজানের সামনে দাঁড়ানোর সাহস এই বাড়ির কোনো পুরুষের নেই। সে ব্যতিক্রম নয়, সাধ্য নেই তার। সাধ্য নেই, সেই বড্ড অসহায়। চোখ বুজে একটা দীর্ঘশ্বাস ফেলে তৌসির। তার বুকের ভেতরে কষ্টের ঢেউ ওঠে, বড় ঢেউ, যা ভাঙতে চায় না সব বাঁধ। নাজা চোখে পানি বুড়ো আঙ্গুলের ডগায় মুছে দিতে ক্লান্ত গলায় সে বলে, আমার কথা শোন, আস্তে চিল্লা, আর আমার কলারটা ছাড়, পাঞ্জাবিটা ছিঁড়া যাইব। এমনিতে 2 বার সেলাই করছি, এখন চিল্লার সেলাই করতে পারবো না। আমি বিবেচনের পক্ষ নিচ্ছি না, তোকে শুধু বলছি যে। নাজা এবারও তেলে বাগুনে জ্বলে ওঠে যেন। আর আপনার যদি শরীরে এতই প্রয়োজন হয় তবে আমাকে বললেই তো পারতেন যে আয় আমার সাথে শো, বাইরে বেশা দিয়ে হচ্ছে না, তোকে লাগবে, বললেই তো হতো। নাজার মুখ থেকে এমন কথা শুনে তৌসিরের মাথাটা যেন ঠিক থাকে না। রাগে হিতাহিত জ্ঞান শূন্য হয়ে পড়ে। নাজার এক বাহু শক্ত করে চেপে ধরে তাকে ঝাঁজিয়ে তোলে। চুড়িগুলো আবারও কেঁপে ওঠে ঝঞ্ঝার শব্দে। নাজা চোখে চোখ রেখে ভয়ঙ্কর এক ধমক দিয়ে বলে ওঠে, এই চুপ। নাজা ভরকে গিয়ে এক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে যায়। তৌসিরের চোখে সে যা এখন দেখলো তা সে কোনোদিন দেখেনি। তৌসির তাকে আবারও ঝাঁকিয়ে দাঁত চেপে বলে, তোর কি মনে হয় আমার এত উত্তেজনা যে বাইরে যার তার সাথে বিছানায় চইলা যামু? ওই সিনাল, তোরে না বলছি আমি তৌসির শিকদার মাগিবাজ না? তাহলে তুই কোন সাহসে কথা বললি? সারাদিন খেটে রাতে আসলাম একটু শান্তিতে থাকতে, আর ঘরে এসে এসব সবার কাহিনী।
এ কথা বলে তৌসির নাজাকে আলতো করে ধাক্কা দিয়ে রাগ দেখিয়ে ঘর থেকে বেরিয়ে যায়। দরজা পাই বন্ধ করে দিয়ে গিয়েছে, পুরোপুরি বন্ধ করেনি, এক চিলতে ফাঁক হয়ে আছে। নাজা নিজের মাথা দুহাতে চেপে ধরে পুনরায় সোফায় বসে পড়ে। তার বুকের ভেতরটা হু হু করে কাঁদছে। খোপা থেকে বেলি ফুলটা একটা চুড়ি খসে পড়ে তার কোলে। সে সেটা কুড়িয়ে নিয়ে তাকিয়ে থাকে অপলক। ঠিক সেটাই তার এই মুহূর্তে একমাত্র সঙ্গী। কিন্তু তৌসির ঘর থেকে বের হয় না। দরজার সামনে দাঁড়িয়ে থাকে কয়েক মুহূর্ত। তার বুকের ভেতরে ঝড় বইছে, প্রচণ্ড ঝড়। নাজার শেষ কথাগুলো তার কানের কাছে বাজছে, প্রতিধ্বনিত হয়ে ঘুরপাক খাচ্ছে। বেশাদি হচ্ছে না, তোকে লাগবে বললেই তো হতো। এই কথাটা তার কলিজা ছিঁড়ে যাচ্ছে। হঠাৎ কি মনে করে যেন দ্রুত পায়ে ফিরে আসে ঘরে। রুমে ঢুকতেই সে সোজা এগিয়ে যায় নাজার দিকে এবং একটানে তাকে তুলে নেয়, নিজের মুখোমুখি দাঁড় করায়। নাজা টাল সামলাতে না পেরে তার বুকে গিয়েই পড়ে। কোনো কথা না বলে শক্ত হাতে সে পেঁচিয়ে ধরে নাজার ঘাড়ের পেছনটা। এবার পাগলের মতো নাজা ঠোঁটে ঠোঁট চেপে দেয় নিজের। নাজা তৌসিরের এমন আচরণে পুরোপুরি স্তব্ধ হয়ে যায়। তার চোখ বড় হয়ে ওঠে মুহূর্তেই, নিঃশ্বাস আটকে আসে বুকের মধ্যে। সে ডান হাত দিয়ে বাধা দেওয়ার চেষ্টা করে, তৌসিরের বুকে কিল বসাতে চায়, কিন্তু তৌসিরের কোনো বাধাই মানে না। সে নিজেকে অন্য হাত থেকে ধীরে ধীরে নামিয়ে আনে নাজার সরু কোমরে। শাড়ির ভাঁজের ওপর দিয়ে সে স্পর্শ করে লোহার চাকার মতো অনুভূত হয় নাজার। দীর্ঘদিন পর সেই পুরনো স্পর্শে নতুন আবহাওয়া নাজা তার শরীরে বিদ্রোহ করে, কেঁপে ওঠে। তার হাঁটু দুটো অসর হয়ে আসে। তার হাতের চুড়িগুলো নিঃশব্দে কম্পনে দুলতে থাকে। তৌসি নাজার ঠোঁট ছেড়ে দেয়। নাজা দু গালে দু হাত রেখে তার ভেজা চোখের দিকে গভীরভাবে তাকিয়ে থাকে কিছুক্ষণ। তার এই চোখের চাহনি ভাসছে হাজারো প্রশ্ন, হাজার আকুতি। তারপর আবেগঘন কণ্ঠে সে নাজাকে বলে, তুই ছাড়া আমার জীবনে আর কোনো নারীর অস্তিত্ব নাই। আর তুই আমাকে এসব কস, আমি নিতে পারি না এগুলা। এসব কেন বলস তুই? তুই নিজেও জানোস আমি এসব করি না। নিজের জেদ মেটাতে যা ইচ্ছা তাই বলিস, তাই না? তোর জন্য আমার নিজের সন্তানগুলোকে কোলে নিতে পারি না, আমি এদের পাশে শুতে পারি না। তুই যা বলস আমি সব শুনি, কিন্তু এই যে কথা আজ বললি, এটা আমার কলিজায় মরিচ গুঁড়া ঢেলে দেওয়ার মতোই কাজ করছে। আমি তোর গায়ে ফুলের টোকাও দিতে চাই না। আমাকে মাফ করে দিস। আর এমন কখনো হইব না। আমি আর রাগ দেখাবো না তোর কাছে। তোকে আমি একটা পশু, তাই সেই হিসাবে বলতেছি। এই পশু তোর সব কথাই শুনবো, মাফ করে দিস। খুব রাগ উঠে যায় আমার। নাজা এইসব নিঃশব্দে কথাগুলো শোনে। তার ভেজা চোখের পাতা কাঁপছে ফুলের পাপড়ির মতো, কিন্তু এই কথাগুলো আস্তে আস্তে যেন যন্ত্রের ন্যায় বাজে তার হৃদয়ে। এতদিনের জমা কষ্ট, অপমান, একাকিত্ব সব মিলিয়ে পাথরের তৈরি হয়েছে। সেই পাথর গলে যায় সহজে। তারপর তৌসিরের চোখে স্থির দৃষ্টি রেখে ঠান্ডা নিষ্ঠুর কণ্ঠে সে বলে, আমি আপনাকে কখনোই মাফ করতে পারবো না তৌসির। আপনার যদি আমাকে প্রয়োজন পড়ে আমি আসবো আপনার কাছে, কিন্তু সেটা শুধু শরীরের কাছে, আত্মার কাছে না। কারণ আমার আত্মা আপনাকে ভীষণভাবে ঘৃণা করে। তৌসিরের এ কথা শুনে কয়েক সেকেন্ড মূর্তির মতো স্থির হয়ে থাকে। তার চোখের ভেতরে কি একটা যেন গভীর কষ্ট থমকে দাঁড়ায়। ঠোঁট দুটো অল্প করে কেঁপে ওঠে। আত্মা আপনাকে ভীষণ ঘৃণা করে, এই বাক্যটা তার কানের কাছে বাজে অনেকক্ষণ। ঠিক আছে, আত্মা নয়, তোর কাছে আসতে দে, একটু একটু আসবো। নাজা বুঝতে পারে তৌসির কি চাইছে। সে আর কোনো বাধা দেয় না, আবারও সাড়াও দেয় না। সে দাঁড়িয়ে থাকে ঠান্ডা এক পাথরের মূর্তির মতো। বাধা দিলে সমস্যা আছে, কারণ বিবি যেন হুঁশিয়ারি দিয়েছেন তিনি তালুকদারদের 12টা বাজাবে। তাছাড়া ঘরের ভেতর কি হচ্ছে সেটা সব খবর তিনি রাখবেন। এই বিশ্বাস নাজার মজ্জায় গেঁথে গেছে। কিছুক্ষণ পর তৌসি নাজাকে ধীরে ধীরে টেনে আনে তার মেঝেতে পাতা বিছানার দিকে। বিছানাটা যদিও তার জন্য পাতা, আর সেটা তাদের দুজনের সাক্ষী হয়। নাজাকে সে নিজের বুকে নিয়ে আটকে নেয়। নাজার লাল শাড়ির আঁচল ধীরে ধীরে সরিয়ে ফেলে। তার খোঁপায় আলতো করে সে নিজের হাত, ঘন কালচে কালো চুলগুলো বিছানার ওপর ছড়িয়ে পড়ে ঝর্ণার মতো। বিছানার সাদা চাদরে মনে হয় কালচে কালো নদী বইছে। নাজার ফর্সা গলায় তৌসিরের ঠোঁট চেপে ধরে আলতো করে নাক ঘষে। নাজা তৌসিরের কাঁধে হাতি হালকা করে ধাক্কা দেয়। কাঁপা কাঁপা গলায় বলে ওঠে, আজ আছে না। নাজার সারা শরীর কাঁপছে, অসরতায় ঠোঁট শুকিয়ে আসছে। তার বুকের ভেতর ধরপড় করছে হাতুড়ির মতো। এতদিন পরে স্পর্শ, এই ঘনিষ্ঠতা তার শরীরে অচেনা শিহরণ জাগিয়ে তুলছে, যা সে চাইছে না কিন্তু আটকাতেও পারছে না।
কিন্তু তৌসির নাজার কোনো কথাই শোনে না। সে ধীরে ধীরে নাজার বুকে মুখ গুজে দেয়। তার দু হাতে নাজার সারা শরীর জুড়ে অধিকার খাটাতে ব্যস্ত। সেই অধিকার যা 10 মাস ধরে সে হারিয়ে রেখেছিল। প্রতিটা স্পর্শে তার মনে হয় লেখা আছে দীর্ঘ প্রতীক্ষার ভাষা। নাজা ঢোক গিলে বিরক্তি হয়ে বলে, বেশি করে ফেলছেন। বাচ্চারা জেগে গেলে ওদের কি দেব? হাত সরান। নাজা ঢোক গিলে নিয়ে বিরক্তিতে বেশ করে ফেলছেন বললেও তৌসিরের কানে তা ফিসফিস করেই বলে, চুপ করে শুয়ে থাক, একদম চিল্লাবি না। তার গরম নিঃশ্বাস নাজার কানে লতিতে গিয়ে ঠেকে। এই উষ্ণতায় নাজার সারা শরীর কাঁপন ধরিয়ে দেয়। অজান্তেই নাজা চুপ হয়ে যায়। তার শরীরে চোখের কোন বিন্দু বেয়ে টুপ টুপ করে গড়িয়ে পড়ে অশ্রুবিন্দু। বালিশে মিশতে থাকে তার নিঃশব্দে। তৌসির আর নাজাকে নিজের মতো করে কাছে টেনে নেয়। তার এতদিনের না পাওয়া আকাঙ্ক্ষা সে নাজার চোখে জলে নেয় উপেক্ষা করে পূরণ করে নেয়। ঘরের কোণে সুগন্ধির দুনুচি থাকানো দিক দিক এখনো জ্বলছে। তার ধোয়া সাক্ষী হয়ে থাকে বৈপত্রিক। এক পাশে দেহের মিলন, অন্য পাশে আত্মার বিচ্ছেদ। লেবানের সুবাস মিশে যায় নাজার চোখে নোনা জলের সাথে। বাতাসে তৈরি হয় এক ভিন্ন সুবাস, যা ভালোবাসার নয়, ঘৃণারও নয়, শুধুমাত্র টিকে থাকার। নাজা তৌসিরের দম মিষ্টি যন্ত্রণায় কাঁদে, ছটফটিয়ে ওঠে। তৌসির তাকে ছেড়ে দেয় না। সকাল 6টা বাজে। জানালার পর্দা ফাঁক দিয়ে ভোরের নরম আলো এসে পড়ছে ঘরের মেঝেতে। বাইরে পাখিরা ডাকতে শুরু করেছে কিচিরমিচির। শিকদার বাড়ি উঠানে পুরাতন আম গাছটায় বসে দুটো শালিক। নাজা বিছানায় চিত হয়ে শুয়ে আছে। তার বুকের ওপর দুধের গন্ধ ছড়িয়ে ঘুমিয়ে আছে ছোট মেয়ে তৌসি। ওর ছোট মুঠি নাজার বুকের এক পাশটা ধরে আছে। নাজার দুই বাহুর দুপাশে বেঘরে ঘুমাচ্ছে তাদেরই দুই ছেলে। বড়টা মাথা মায়ের কাছে, ছোটটার পা মায়ের পেটের কাছে তুলে নেওয়া হয়েছে। নিশ্চিন্তে ভঙ্গিতে ঘুমাচ্ছে ওরা। আর নাজা ডান উরুতে মুখ গুজে কাঁথা মুড়ি দিয়ে ঘুমিয়ে আছে তৌসির। সে সারা রাত নাজার দু চোখ এক করতে দেয়নি। আর এখন সকালবেলা এই বাচ্চার মতো বিশ্রাম নিচ্ছে সে। কি এক বিচিত্র নিয়তি নাজার এই অবস্থায় শুয়ে থেকে দীর্ঘশ্বাস ছাড়ে। ছাদের দিকে তাকিয়ে থেকে চোখ মেলে। ছাদের পাখা ধীরে ধীরে ঘুরছে, ঘর ঘর শব্দ করে। তার একঘেয়েমি শব্দ মনে হচ্ছে। এই সকালে একমাত্র সুর। সে একা একজন মানুষ, অথচ তার ওপর ভর করে শুয়ে আছে তিনটা না, তার উপর ভর করে শুয়ে আছে তিনজন না, চারজন। নাজার কোমর পর্যন্ত কাঁথা দেওয়া, যার নিচে তৌসির ঘুমাচ্ছে। নাজা তো চেয়েছিল গায়ে ঠিক মতো কাপড় জড়ানোরও সুযোগ পায়নি। কালকে লাল শাড়িটা কোথায় ছড়িয়ে আছে তাও জানা নেই তার। কে জানে, হয়তো সে সাক্ষী কাপড়টা লজ্জায় মুখ লুকিয়েছে। এই দৃশ্য, পারিবারিক এই মুহূর্তটা তার কাছে ভীষণ আনন্দের। এই আনন্দের ভাগটুকু যেন নাজা কাউকে দিতে চায় না। 3 সন্তানের স্পর্শ, স্বামীর উষ্ণ নিঃশ্বাস উড়ুতে, এমন সকল প্রতিটি নারীর স্বপ্নে হওয়ার কথা। কোনো সিনেমার দৃশ্যের মতো নিখুঁত এই ছবি, কিন্তু নাজার ভেতরে জমানো ঘৃণার পরিমাণ এর থেকেও বেশি। তার ঠোঁটের কোণ শুকিয়ে আছে হালকা রঙের চিহ্ন। কানের ঝুমকো একটা কখন যে খুলে গিয়েছে, বালিশের নিচে চলে গেছে জানা নেই। খোপা খুলে চুলগুলো ছড়িয়ে আছে বিছানার চারপাশে। তার মধ্যে দু একটা বেলি ফুলের গুটিও হয়তো পাপড়ি লেপ্টে আছে। তো নাজার কি মনে করে হঠাৎ করে হাসে, খুব হালকা, খুব গোপন এক হাসি, এক গভীর তৃপ্তি নিয়ে হাসে। এই হাসির মানে হয়তো সে নিজেও জানে না। শুধু এইটুকু জানে, এই মুহূর্ত তার, একান্তই তার। এই বাচ্চাদের উষ্ণতা, এই সংসার, এই সকাল, সব তার নিজের হাতে করা, নিজের রক্তে ঘামে তৈরি। জানালার বাইরে ধীরে ধীরে সূর্য উঠছে। শিকদার বাড়ি উঠানে একটা পাখি এসে বসে। টুনটুনির মতোই ছোট একটা পাখি, ডেকে ওঠে টিকটিকি করে। নতুন একটা দিন শুরু হয়। রান্নাঘরের পাতিলে টুকটাক শব্দ, কিন্তু নাজার ভেতরে সে পুরাতন যন্ত্রণা, সে পুরনো ঘৃণা একই রয়ে গেছে। এক ফোঁটাও কমেনি, বরং জমাট বেঁধে বড় হচ্ছে যেন। শুধু সাথে যোগ হয়েছে গত রাতে নতুন এক অধ্যায়, যা তার স্মৃতির পাতায় লেখা হয়ে গেছে এক টকটকে লাল রঙের শাড়িতে। এই রং কোনোদিনও মুছবে না, কোনোদিন ফিকে হবে না। যতদিন সে বেঁচে থাকবে ততদিন এই রাতের কথা, এই সাজানো নববধূর অপমানের কথা, এই দেহের মিলনে ও আত্মার বিচ্ছেদের কথা তার বুকের গভীরে রক্তক্ষরণ করে যাবে নীরবে, একান্ত, কারো অজান্তে।